ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে চলে এলাম আবার আমরা একটা নতুন সকালে। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, রোজকার মতো আমি কালকের সেই বাকি অংশ গল্পটা নিয়ে এসেছি। তো দেখো, লাস্টের পর্বটা সত্যিই খুব ভালো লাগবে। তো শেষ ভালো যার, সব ভালো তার। তো দেখো, শেষটায় মিল আছে সুন্দর। তোমরা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, দেখে নাও, শুনে নাও। আকর্ষণটা যেন আরো অনেক বেড়ে গেছে। বারবার মনে হচ্ছে আজ এত কাছে এসেও দেখতে পাবো না। হঠাৎ শিপ্রা এসে বলল, দিদির প্রস্তুতি কেমন হচ্ছে, একবার খোঁজ নেবেন না? আমি কি বলবো বুঝতে না পেরে একটু হাসলাম। শিপ্রা বলল, আসুন। শিপ্রার পেছন পেছন অরুন্ধতির ঘরে গিয়ে দেখলাম অরুন্ধতী খুব মনোযোগ সহকারে পড়ছিল। চোখ তুলে আমার দিকে তাকালো। আমি বললাম, সব ঠিক আছে তো? অরুন্ধতী হালকা মাথা নাড়ল। আমি শিপ্রাকে বললাম, চলো, ও পড়ছে, ওকে ডিস্টার্ব করে লাভ নেই, চলুন। বলে শিপ্রা এগোতে লাগলো। আমি দরজার সামনে এসে ঘর থেকে বেরোবার আগে পিছন ফিরে একবার তাকিয়ে দেখলাম অরুন্ধতী আমার দিকে তাকিয়ে আছে। একটু হেসে ঘর থেকে বেরিয়ে এলাম। পরদিন যথা সময়ে পৌঁছে গেলাম। অটো রিজার্ভ করা ছিল। শিপ্রা আর অরুন্ধতী পিছনে বসলো, আমি ড্রাইভারের পাশে বসলাম। পরীক্ষার সেন্টারে পৌঁছিয়ে সিট নাম্বার খুঁজে অরুন্ধতীকে বসিয়ে জিজ্ঞাসা করলাম, জল খাবে? সে না বললেও আমি বাইরে বেরিয়ে একটা ছোট জলের বোতল কিনে এনে বেঞ্চের উপর রেখে বললাম, গলা শুকিয়ে গেলে একটু একটু করে খাবে, একদম টেনশন করবে না। প্রশ্নপত্র হাতে পেলে আগে ভালো করে দুবার পড়ে নেবে, তারপর তোমার যেগুলো কমন মনে হবে তার উত্তরগুলো আগে লিখবে, পরে বাকিগুলো। ঘন্টা পড়তে বললাম, আমরা গেটের বাইরে অপেক্ষা করব, তোমার পেপার হয়ে গেলে বাইরে এসো। অরুন্ধতী ৩৬২ নম্বর পেয়ে ফার্স্ট ডিভিশনে পাশ করে আমার কলেজে বাংলায় অনার্স নিয়ে ভর্তি হয়েছিল। তখন থেকে আমাদের দেখা সাক্ষাৎ মেলামেশাও অনেক বেশি হতো। একদিন অরুন্ধতী আমার হাতে হাত রেখে জিজ্ঞাসা করেছিল, এইভাবে আর কতদিন চলবে? আমি তাকে এই বলে আশ্বস্ত করেছিলাম, পড়াশোনা শেষ করে একটা চাকরি না পাওয়া পর্যন্ত কিছু করা যাবে না, একটু ধৈর্য ধরো, আমাকে সময় দাও। আমাদের এই মেলামেশার খবর যেভাবেই হোক না কেন অরুন্ধতির বাবা জানতে পারলেন। আমাকে খবর দিয়ে বাড়ি ডাকিয়ে চরম অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার আগে উনি বলেছিলেন, এর পরেও যদি তুমি আমার মেয়ের সাথে মেলামেশা করার চেষ্টা করো তাহলে তোমাকে আর তোমার বাবাকে পুলিশ দিয়ে হ্যারাস করাবো। অরুন্ধতির বাবা এসডিও অফিসের বড়বাবু ছিলেন। পরদিন থেকে অরুন্ধতির কলেজে আসা বন্ধ হয়ে গেল। এমনকি শিপ্রার সঙ্গে আমার বোনও কোনো যোগাযোগ করতে পারত না। অনেক চেষ্টা করে ৬ মাস পরে ওদের বাড়ির কাজের মাসির কাছে জানতে পারলাম অরুন্ধতী নার্সিং ট্রেনিংয়ে চলে গেছে। খাঁচায় থাকা পশুর মতো ছটফট করেছি একবার দেখা করার জন্যে, কিন্তু অনেক চেষ্টা করেও জানতে পারিনি ট্রেনিং নিতে সে কোথায় গেছে। দাঁতে দাঁত চেপে পড়াশোনার উপরে জোর দিয়েছিলাম এই ভেবে ভালো একটা চাকরি আমাকে পেতেই হবে। ২ বছর পর পশ্চিমবঙ্গ গোসম্পদ বিকাশ সংস্থায় অ্যাকাউন্টেন্টের পোস্টে জয়েন করলাম। অনেক খোঁজাখুঁজির পর শিয়ালদায় একটা প্রাইভেট মেসে জায়গাও পেয়ে গেলাম। অফিস যাতায়াতের পক্ষে খুব সুবিধা হলো। বাবা মা খুব খুশি। মেসে থাকি, খাওয়া দাওয়ার খুব কষ্ট। এইসব ভেবে বছর যেতে না যেতেই বাবা বিয়ে দেবেন বলে পাত্রী খুঁজতে লাগলেন। বোন মারফত বাবার পাত্রী খোঁজার খবর পেয়ে বাবাকে বললাম, আমি অরুন্ধতীকে ভালোবাসি, যতদিন তার খোঁজ আমি না পাবো ততদিন বিয়ে করব না। বাবা বলেছিলেন, তাহলে কি আমি ওর বাবার সঙ্গে গিয়ে কথা বলবো? আমার ছোট্ট উত্তর ছিল, না। ২ বছর পর খবর পেলাম শিপ্রার বিয়ে।
অনেক আশা নিয়ে অরুন্ধতির সঙ্গে দেখা করব ভেবে অফিস কামাই করে বিয়ে বাড়ির আশেপাশে দুদিন ঘোরাঘুরি করে খোঁজখবর নিয়ে জানলাম অরুন্ধতী বিয়েতে আসেনি। পরে আরও জানতে পারলাম অরুন্ধতী তাদের বাড়ির লোকেদের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। পেছন থেকে জানালার ধারে বসা এক ভদ্রলোক আমাকে টোকা দিয়ে ডেকে বললেন, পরের স্টেশনে নামবো, আপনি বসুন। আমি তাকে ধন্যবাদ জানিয়ে বেরোবার জায়গা করে দিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকা একজন বয়স্ক ভদ্র মহিলাকে ডেকে বসিয়ে দিলাম। অনেক প্যাসেঞ্জারই নামবে বলে দরজার দিকে এগিয়ে চলেছে। আমিও গুটি গুটি পায়ে এগোতে লাগলাম। আমাকে যে অরুন্ধতির সামনে গিয়ে দাঁড়াতে হবে। আমি যখন অরুন্ধতির সিটের সামনে এলাম, পাশে বসে থাকা ভদ্রলোক উঠে দাঁড়িয়ে আমাকে বসার জায়গা দিয়ে বললেন, আপনি বসুন, আমি পরের স্টেশনে নামব। আমার গায়ের মধ্যে কাঁটা দিয়ে উঠল। আমি অরুন্ধতির পাশে গায়ে গা লাগিয়ে বসবো? ইচ্ছা করে বসার সময় অরুন্ধতিকে একটু ঠেলা দিয়ে বসলাম। অরুন্ধতী মিহি সুরে বলল, একটু দেখে বসতে রে। আমার মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে সে, আমিও তাকিয়ে আছি। আস্তে আস্তে অরুন্ধতির নাক দুটো ফুলতে লাগলো। তারপর চশমার তলা দিয়ে চোখের জল গড়াতে শুরু করলো। 6 বছর ধরে তোমাকে খুঁজে চলেছি, আচমকা আজ তোমার দেখা পেলাম বলে বললাম, আমি এখন পরিচয় দেওয়ার মতো একটা চাকরি করি। কেমন আছো? কোমর থেকে রুমালটা বার করে চোখের জল মুছে বলল, বাবা যেদিন তোমাকে অপমান করে ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, সেদিন আমার একদম ভালো লাগেনি। সেদিন আমার খুব কষ্ট হলেও কিছু করার ছিল না। তাই মনে মনে সেদিনই আমি ঠিক করে নিয়েছিলাম নিজের পায়ে আমাকে দাঁড়াতেই হবে। তখন যা শিক্ষাগত যোগ্যতা ছিল তাতে একমাত্র নার্সিং ট্রেনিংটাই নেওয়া যেত। আমি দেরি না করে খোঁজ খবর নিতে লাগলাম। 2বার চেষ্টা করার পর 3বারের বার নার্সিংয়ে চান্স পেয়ে গেলাম। ওই সময়টায় মা যথেষ্ট সহযোগিতা করেছিলেন। 3 বছরের ট্রেনিংয়ের পর যখন পার্মানেন্ট হয়ে গেলাম, তখন থেকে হোস্টেলে থাকি। সেই ট্রেনিং থেকে আজ পর্যন্ত আমি বাড়ি যাইনি, এমনকি বোনের বিয়েতেও না। তারপরও বাবা মা আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্যে অনেকবার এসেছেন, কিন্তু আমি যাইনি। আজ সকালে মা ফোন করে বললেন বাবা স্ট্রোক হয়েছে, স্থানীয় নার্সিংহোমে ভর্তি আছেন, তাই দেখতে যাচ্ছি। আমি অরুন্ধতির হাতটা আমার হাতের মধ্যে নিয়ে বললাম, আমরা দুজনেই কষ্ট পেয়েছি, কিন্তু হেরে যাইনি। অরুন্ধতী বলল, ভালো লাগা আর ভালোবাসা দুটোই তুমি আমাকে শিখিয়েছ। তুমি যখন পাশে থাকতে তখন বুকটা খুশিতে ভরে থাকতো। তুমি চলে গেলে একদম মনটা ছটপট করে উঠত, কিছু ভালো লাগতো না, মনে হতো সব ফাঁকা, নিজেকে খুব একলা লাগতো। তুমি তোমার সেই জ্বরের ঘরে কথাগুলো বলবার আগে অবশ্য কখনো হতো না। সেদিনই তোমার স্পর্শে আমি পুলকিত হয়েছিলাম। পাছে আমি দুর্বল হয়ে যাই, সেই কারণেই তোমার থেকে দূরে দূরে থাকতাম। আজ এত বছর পর বাড়ি ফিরে ভেবেছিলাম তোমার বাড়িতে গিয়ে খোঁজ নেব, কিন্তু উপরওয়ালা তার আগেই আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে দিয়েছেন। পাশ থেকে একজন প্যাসেঞ্জার বলে উঠলেন, বসিরহাট আসছে। আমি উঠে আমার ব্যাগটা পিঠে নিয়ে অরুন্ধতী তার ব্যাগটা নামাচ্ছে দেখে তার ব্যাগ দুটো নামিয়ে বললাম, তুমি আগে নেমে দাঁড়াও, আমি ব্যাগ দুটো নিয়ে নামছি।